শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ঔপন্যাসিক, সাংবাদিক, শ্রদ্ধেয় মানুষ। বাংলা সাহিত্য জগতে তাঁর অবদান নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু ছোটদের জগতের শীর্ষেন্দু, যদিও সেটাও আলাদা করে বলার অপেক্ষা রাখে না, যেন একজন অন্যই মানুষ। ছোটদের জন্য ম্যাজিক রিয়ালিটি তৈরিতে তিনি একজন জাদুকরের সমতুল। তাঁর অদ্ভুতুরে সিরিজ তো আছেই, তাছাড়াও আছে প্রচুর গল্প, উপন্যাস, যেখানে ছোটদের জন্য যে অদ্ভুত আশ্চর্য জগৎ তিনি তৈরি করেন, আমরা বড়রাও সেখানে পথ ভুলে যাই হামেশাই। গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বে শুনব তাঁর গোয়েন্দা বরদাচরণ সিরিজের গল্প কুস্তির প্যাঁচ। গল্পের ধাঁচ নিয়ে কিছু বলার কোনো মানে হয় না, বিশেষত যখন এখনই সেটা শুনে নিতেই যাচ্ছি। এই গল্পটি লেখকের গোয়েন্দা বরদাচরণ সমগ্র ও অন্যান্য গল্প নামক সংকলন থেকে পড়ছি। এটি নাথ পাবলিকেশন থেকে 2007 সালে প্রকাশিত। আসুন শুনে নিই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মজার গল্প কুস্তির প্যাঁচ, পাঠে আমি রৌহিন। যে লোকটা রোজ ভোর রাতে উঠে 150 বুকডন আর 300 বৈঠক দেয়, তারপর জিমন্যাস্টিক্স করে, বালির বস্তায় ঘুষি মারে এবং কুংফু, ক্যারাটে, জুডো অভ্যেস করে, তার আবার মর্নিং ওয়াকের কি প্রয়োজন? এটা অনেকেরই প্রশ্ন। কিন্তু গোয়েন্দা বরদাচরণ এর জবাব দিতে পারবেন না। তবে এটা ঠিক যে আজও প্রতিদিন সকালে তাকে দাদুর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরোতে হয়। যখন থেকে হাঁটতে শিখেছেন সেই তখন থেকে আজ অবধি রোজ। বরদাচরণের দাদুর বয়স 85। যৌবনকালে নামকরা কুস্তিগির ছিলেন, অনেক মেডেল, কাপ, শিল্ড পেয়েছেন। এখনো শালগাছের মতো রিজু ও প্রকাণ্ড শরীর। রোজ কুড়ুল চালিয়ে দুমন করে কাঠ কাটেন, পুকুরে ঘণ্টাখানেক সাঁতরান, কুয়ো থেকে 20-30 বালতি জল তোলেন। যৌবনে গোটা একটা খাসির মাংস খেয়ে ফেলতে পারতেন। ডিম খেতেন 2 ডজন করে, 8 সের ঘি, 5 সের দুধ। এখন আর অত খান না, তবুও যা খান তা 3টে লোকের খোরাক। সকালে উঠে পরিষ্কার বাতাসে শ্বাস নিয়ে ফুসফুস পরিষ্কার করতে প্রাতঃভ্রমণ তার নিত্যকর্ম। এখনো তার চুল পাকেনি, দাঁত পড়েনি, চামড়া কোঁচকায়নি। 85 বছর বয়সেও দিব্যি সুঠাম চেহারা অম্বিকাচরণের। তবে কিনা লোকটা একটু বাতিগ্রস্ত। তার কাছে সবকিছুই সেই আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। এই যে বরদাচরণ, এখন পূর্ণ যুবক, দশাশয়ী লম্বা চওড়া চেহারা, তার উপর নামকরা গোয়েন্দা, এসব অম্বিকাচরণের খেয়ালই থাকে না। সকালে উঠেই তিনি দাঁতন করে পুজো পাঠ সেরে থানকুনি পাতা আর কলি ওঠা ছোলাকে হাঁক দেন, দাদুভাই, ও দাদুভাই। ডাক শুনে মনে হয় যেন 3-4 বছর বয়সী নাতিকে ডাকছেন। সেই ডাক শুনে বরদাচরণ গুটি গুটি দাদুর কাছে এসে দাঁড়ান। তারপর দাদুর হাত ধরে পিছু পিছু বেরিয়ে আসেন। দাদু অম্বিকাচরণ যেভাবে বহুকাল আগে ছোট বরদাচরণকে সাবধানে নর্দমা পার করাতেন, এখনো তেমনি হাত ধরে নর্দমা পার করে দেন। গাড়ি ঘোড়া দেখলে বলেন, সরে এসো দাদু ভাই, চাপা দেবে যে। গরু বা কুকুর দেখলে হা হা করে ওঠেন, হাতের লাঠিটা আপসাতে আপসাতে বলেন, যা যা, দাদু ভাই ভয় পেয়ে কাঁদবে। বরদাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলেন। কি আর করবেন, পরশুদিনও তিনি একজন ডাকাতকে ধরতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমেছেন। গত মাসেই তিনি খুনি রঘুবীর সিং এর পিস্তলের মুখে পড়েছিলেন। এই সেদিন কুখ্যাত একদল হাইজ্যাকারের পিছু নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক বোয়িং 737 বিমানের একেবারে কেবিনের মধ্যে দুর্দান্ত ফাইট করে 4 জন বিমান ছিনতাইকারীকে ঘায়েল করে এলেন। কিন্তু দাদুকে সে কথা কে বোঝাবে? দাদুর সঙ্গে বরদাচরণের এই মর্নিং ওয়াক দেখে সবাই ভারী অবাক হয়। হঠাৎই একদিন একখানা ঘটনা ঘটল, যাকে বলা যায় বাঘের ঘরে ঘোগের বাসা। প্রায় 60 বছর আগে মুর্শিদাবাদের এক নবাবের বাড়িতে বিখ্যাত পাঞ্জাবি কুস্তিগির শের সিংকে অম্বিকাচরণ হারিয়ে দেন। তাই নিয়ে খুব হইচই হয়েছিল। নবাব খুশি হয়ে সোনায় বাঁধানো একখানা কাপ উপহার দিয়েছিলেন অম্বিকাচরণকে। এখনকার বাজারে সেই কাপটার দাম হেসে খেলে 20-25 হাজার টাকা তো হবেই। অম্বিকাচরণ একখানা কাঁচের বাক্সে যত্ন করে কাপটাকে রেখে দিয়েছিলেন। নিজে হাতে রোজ মোছেন, কেউ এলে দেখান। হঠাৎ একদিন দেখা গেল কাপটা নেই। তার বদলে কাঁচের বাক্সে একটা চিরকুট পড়ে আছে, তাতে লেখা, অম্বিকা ভাই, লড়াইটায় জোচ্চুরি ছিল, তুমি আমাকে চিৎ করতে পারোনি,
আমার কোমরটা মাটিতে লেগেছিল মাত্র। কিন্তু নবাবের ব্যান্ড পার্টি তখন এমন জগজম্প বাজনা শুরু করে দিল, আর তাই শুনে তুমি জিতেছ ভেবে সব মেয়ে বউরা এমন শাক বাজাতে আর উলু দিতে লাগলো যে আমি ভেবাচেকা খেয়ে গেলাম। ওরকম আওয়াজ আমি জীবনে শুনিনি। তোমাকে কাঁধে নিয়ে লোকের সে কি নাচ! আমি নবাবকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে লড়াইটা এখনো শেষ হয়নি, কিন্তু কে কার কথা শোনে। নবাব আমাকে আমলই দিলেন না। সেই থেকে মনের আগুন মনেই পুষে রেখেছি। ইচ্ছে ছিল তোমাকে অনেক আগেই হারিয়ে দিয়ে প্রমাণ করি যে তোমার চেয়ে আমি অনেক বড় কুস্তিগীর, কিন্তু সেই সুযোগ আর এতকালের মধ্যে ঘটে ওঠেনি। নানা ধান্দায় আমাকে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়েছে, তবে সর্বদাই আমি তোমার খোঁজ খবর রেখেছি। এতদিন বাদে ফের তোমার পাত্তা মিলেছে। তোমার সঙ্গে দেখা করতে এসে তোমাকে পেলাম না। দেখলাম সেই ট্রফিটা তোমার ঘরে আজও সাজানো আছে। দেখেই পুরনো স্মৃতিটা চাগিয়ে উঠল। রক্ত গরম হয়ে গেল, হাত পা নিষ্পিস করতে লাগলো। সামনে তোমাকে পেলে রদ্দা লাগাতাম। যাই হোক, এই ট্রফিটা আমি আমার বলেই মনে করি, তাই এটা আমি চুপি চুপি নিয়ে যাচ্ছি। এতে যদি তোমার আপত্তি থাকে তবে আগামীকাল বেলা 12টার মধ্যে জেমিনি হোটেলের 12 নম্বর ঘরে এসো। ট্রফিটি যদি নিতান্তই ফেরত পেতে চাও তাহলে আমার সঙ্গে আর একবার তোমাকে কুস্তি লড়তে হবে। যদি তুমি জেতো তাহলে তোমাকে ট্রফি তো ফেরত দেবই, ওস্তাদ বলেও মেনে নেব। আর যদি তুমি হারো তাহলে আমাকে ওস্তাদ বলে সেলাম জানাবে। ইতি শের সিং। এই চিরকুট পেয়ে অম্বিকাচরণ তো মহাখাপ্পা। বাতাসে ঘুষি ছুটতে ছুটতে বলতে লাগলেন, বেটা শের সিং এর এত সাহস! সেদিন লড়াইতে আমি যে ওর লেংটি খুলে নিইনি, তাই ওর 7 জন্মের ভাগ্যেই এমন প্যাঁচ মেরেছিলাম যে বেটা একেবারে কুমড়ো গড়াগড়ি। আর বলে কিনা সেদিন ওই নাকি জিতেছিল। হয় না বেটা, এখনো এই বুড়ো বয়সে ভেলকি দেখিয়ে তোকে এরোপ্লেন প্যাঁচ মেরে ধোবি পাটে আছড়ে মারতে পারি কিনা দেখে যা। বরদাচরণ তাড়াতাড়ি দাদুকে ধরে বসিয়ে পাখার বাতাস টাতাস দিয়ে একটু ঠান্ডা করে বললেন, সেদিন কি ঘটেছিল তা বেশ বুঝতে পারছি, কিন্তু এতদিন পরে লোকটা আবার কুস্তি লড়তে চায় কেন সেটাই তো বুঝতে পারছি না। শের সিং এর বয়স এখন কত হবে বলতো? অম্বিকাচরণ একটু চিন্তা করে বললেন, তা আমার চেয়ে বছর 5 বড় তো হবেই। এখন তার 90 এর কম না। চোখ কপালে তুলে বরদাচরণ বললেন, 90? এই বয়সেও লোকটা কুস্তি লড়তে চায়? না দাদু, লোকটা তো দেখছি সাংঘাতিক। অম্বিকাচরণ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সাংঘাতিক তো বটেই। শের সিং এর নাম শের সিং হলোই তো খালি হাতে একটা রয়্যাল বেঙ্গল বাঘ মেরে। অসমের জঙ্গলে বুনো মোষের সঙ্গেও নাকি একবার হাতাহাতি করেছিল। এমন দাপট ছিল যে সহজে তার সঙ্গে কেউ লড়তে রাজি হতো না। বরদাচরণ বললেন, এরকম লোককে একবার চোখের দেখা তো দেখে আসা দরকার। চলো দাদু, কাল তোমার সঙ্গে আমিও যাব। পরদিন অম্বিকাচরণ নাতি বরদাচরণের হাত ধরে বেরিয়ে পড়লেন। জেমিনি হোটেল তাদের বাড়ি থেকে খুব বেশি দূরেও নয়। দোতলায় উঠে 12 নম্বর ঘরের বন্ধ দরজায় ধাক্কা দিয়ে অম্বিকাচরণ ভাঁজখাই গলায় চেঁচাতে লাগলেন, কোথায় শের সিং? বেরিয়ে আয় বেটা! অম্বিকাকে চিনিস না? আজ তোরই একদিন কি আমারই একদিন। ঘরের ভিতর থেকে একটা হুঙ্কার শোনা গেল, এসেছিস? সিংহের গুহায় শেষে ঢুকবার মতো সাহস হলো তোর? বলতে বলতে দড়াম করে দরজা খুলে গেল। শের সিংকে দেখে বরদাচরণের চোখ ছানা বড়া। 85 বছর বয়সেও তার দাদু অম্বিকাচরণের স্বাস্থ্য যথেষ্টই ভালো বটে, কিন্তু 90তে শের সিং যেন প্রকৃতই সিংহ। ইয়া বুকের ছাতি, বিশাল দুটো শালখুটির মতো হাত, পাকানো মোচ, বাবড়ি চুল। দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ রোষ কষায়িত লোচনে চেয়ে রইলেন। পাছে এখানে দুজনেই লেগে যায় সেই ভয়ে বরদাচরণ তাড়াতাড়ি দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। শের সিং জিজ্ঞাসা করলেন, এটিকে? অম্বিকাচরণ বললেন, নাতি। শের সিং সঙ্গে সঙ্গে ভারী নরম হয়ে বললেন, নাতি? তা আগে বলতে হয়। এসো খোকা এসো, তোমার দাদুর সঙ্গে ঝগড়া আছে বটে, কিন্তু তোমার সঙ্গে তো নেই। তাছাড়া শিশুরা হচ্ছে জগতের আনন্দ। খোকা, শিশু, এইসব বিশেষণ শুনে বরদাচরণ হাসবেন কি কাঁদবেন তা বুঝতে পারছেন না। ঘরে ঢুকে
বরদা দেখেন বেশ লম্বা চওড়া চেহারার এক যুবক বসে বসে একটা পেতলের গামলায় পুঁটুনি দিয়ে বাদামের শরবত বানাচ্ছে। শের সিং বললেন, অম্বিকা, এই দেখো, এ হচ্ছে আমার নাতি। ও ভাবে আমি বুড়ো হয়েছি, তাই সবসময় সঙ্গে সঙ্গে থাকে। অম্বিকাচরণ যুবকটির থুতনি নেড়ে দিয়ে বললেন, বাহ বাহ, দিব্যি দেখতে হয়েছে তো খোকাটিকে। শের সিং বললেন, আচ্ছা কাজিয়া পরে হবে, আগে শরবত খাও। অম্বিকা বললেন, হ্যাঁ শরবত না হয় খাচ্ছি, কিন্তু আমার বাড়িতে কদিন যে দুটো ডাল ভাত খেতেই হবে শের সিং। এরপর দুপক্ষের বেশ সদ্ভাব হয়ে গেল। অনেকক্ষণ বসে দুজনে নানা কথা কইলেন, হাসি ঠাট্টাও হলো। গল্পে গুজবে অনেকটা বেলা কাবার করে অম্বিকা উঠলেন। বরদাচরণ স্বস্তির শ্বাস ছাড়লেন, দুই বুড়োর কুস্তিটা বোধহয় এড়ানো গেল। কিন্তু বিদায় নেবার সময় শের সিং হঠাৎ বললেন, তাহলে অম্বিকা, কুস্তিটা কবে হচ্ছে? অম্বিকাচরণ সতেজে বললেন, যেদিন বলবে, কাল বললে কাল। তাহলে কালই, ঢেড়া পিটিয়ে দাও, ফুটবল মাঠেই দুজনে নেমে পড়ব। তাই হবে। খবরটা বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। অতীতের বিখ্যাত পালোয়ান শের সিং যে এখনো বেঁচে আছেন তাই অনেকে জানত না। তার উপর অম্বিকাচরণ যে একদা শের সিংকে হারিয়েছিলেন সে খবরও অনেকের অজ্ঞাত। সুতরাং তুমুল উত্তেজনা দেখা দিল। রাতারাতি ফুটবল মাঠের মাঝখানে কুস্তির মাটি তৈরি হয়ে গেল। চারিদিকে চেয়ার বেঞ্চি সাজানো হতে লাগলো। ভিড় সামলানোর জন্য বাঁশের বেড়া তৈরি হলো। সকাল থেকে ছেলে মেয়ে বুড়ো বাচ্চা কাতারে কাতারে এসে চারিদিকে জায়গা দখল করতে লাগলো। 85 বছরের একজন মানুষের সঙ্গে 90 বছরের আরেকজনের লড়াই সোজা কথা তো নয়। কিন্তু মুশকিল হলো, অম্বিকাচরণের সকাল থেকেই শরীর খারাপ। সকাল থেকেই রোদে বসে বারবার বগলে থার্মোমিটার দিচ্ছেন। বরদাচরণকে ডেকে বলছেন, দেখো তো দাদু কত উঠলো। বরদাচরণ থার্মোমিটার দেখে বললেন, 97.5 তো দাঁড়িয়ে আছে দেখছি। থার্মোমিটারটা তাহলে একেবারেই গেছে। আমার তো মনে হয় 101-এর কম না। দে তো, আবার লাগিয়ে দেখি। বরদাচরণ দাদুর কপালে হাত দিয়ে বলেন, রোদে বসে গায়ে একটু গরম হয়েছে বটে, কিন্তু জ্বর বলে তো মনে হয় না। অম্বিকাচরণ খেঁকিয়ে উঠে বলেন, এই তুই জ্বরের কি বুঝিস? এ হলো নারীর জ্বর, ভিতর থেকে গুমড়ে গুমড়ে ওঠে। বরদাচরণ বুঝলেন দাদু লড়তে চান না, কিন্তু না লড়লেও নয়। চারিদিকে খবর রটে গেছে, কাতারে কাতারে লোক আসছে লড়াই দেখতে। বরদাচরণ বা অম্বিকাচরণ জানেন না যে ওদিকে শের সিং এর শিবিরেও সমস্যা দেখা দিয়েছে। ভোর রাত্রি থেকেই শের সিং তার নাতিকে বলছেন, এই দেখো ভাই, আমার পেটে খুব ব্যথা হয়েছে। নাতি বলল, এই তোমার জীবনে কোনোদিন তো পেটে ব্যথা হয়নি দাদু। শের সিং খিঁচিয়ে ওঠেন, ওই হয়নি বলে কি হতে নেই? আমার দারুণ ব্যথা হয়েছে, মনে হয় কলেরাই হলো বোধহয়। কলেরা হলে তো ভেদ বমি হয়। এই তুই না খুব বেশি জেনে গেছিস, কলেরা কত রকমের হয় জানিস? ভিতরে ভিতরে আমার ভেদ বমি শুরু হয়ে গেছে। নাতি ফাঁপড়ে পড়ে গেল। লড়াই না হলে যে দাদুর সম্মান থাকবে না। বেলা বাড়তে লাগলো। অম্বিকাচরণ কম্বল মুড়ি দিয়ে সেই যে শুয়ে পড়েছেন, আর নড়াচড়ার নাম নেই। এদিকে শের সিং সেই যে বাথরুমে ঢুকে দরজা দিয়েছেন, আর বেরোনোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অগত্যা বরদাচরণ দাদুর অবস্থার কথা জানাতে শের সিং এর কাছে রওনা হলো। আর শের সিং এর নাতিও নিজের দাদুর কথা জানিয়ে ট্রফিটা ফেরত দিয়ে আসতে রওনা হলো অম্বিকাচরণের বাড়ি। বরদাচরণ যখন শের সিং এর ঘরে এসে হাজির হলেন, তখনও শের সিং বাথরুমে। বরদাচরণ খুব বিনোদী গলায় ডাকলেন, শের দাদু, ও শের দাদু। বাথরুমের ভিতর থেকে খুব সতর্ক গলায় শের সিং সাড়া দিলেন, কে রে, কি চাই? বরদাচরণ খুব কুণ্ঠিতভাবে বললেন, শের দাদু, আমি বরদাচরণ। আমার দাদু অম্বিকাচরণের সকাল থেকেই টাইফয়েড। হ্যাঁ? আজ্ঞে হ্যাঁ, ডাক্তাররা বলছে ব্যামো খারাপের দিকে যেতে পারে। সত্যি বলছো? আজ্ঞে হ্যাঁ। সঙ্গে সঙ্গেই বাথরুমের ভিতরে একটা রণহুঙ্কার শোনা গেল। তারপর দড়াম করে দরজা খুলে বেরিয়ে এসে শের সিং হা 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 করে অট্টহাস্য হেসে বললেন, আরে তো আমি আগেই জানতাম। অম্বিকার মুরত কি তা সেই 60 বছর আগেই আমার জানা হয়ে গেছে। লড়াইয়ের নামে যার জ্বর আসে সে আবার মরদ। ছা ছা।
এদিকে শের সিং এর নাতি কাচুমাচু মুখে গিয়ে অম্বিকাচরণের বিছানার পাশে দাঁড়িয়ে ডাকলো, অম্বিকা দাদু, ও অম্বিকা দাদু। কে? কম্বলের ভিতর থেকে অম্বিকাচরণ ক্ষীণ স্বরে বললেন, কে? আমি শের সিং এর নাতি। দাদুর যে ভোর রাত্রি থেকে খুব ভেদ বমি হচ্ছে, ডাক্তার বলছে কলেরা। সত্যি তো? আজ্ঞে সত্যি, দাদু তো বাথরুম থেকে বেরোতেই পারছেন না। কম্বলটা এক ঝটকায় নামিয়ে তড়াক করে লাফিয়ে উঠলেন অম্বিকা। তারপর হা হা করে হেসে উঠে বললেন, হবে না, ভয়ের চোটে পেট খারাপ হয়েছে, আমার আগেই জানা ছিল। মুর্শিদাবাদে সেই যে ওকে ধোবি পাটিয়ে আচার মেরেছিলাম, তা কি আরো ভুলে গেছে? শের সিং আর অম্বিকাচরণ দুজনেই ভাবলেন, লড়াইটা যখন হবেই না, তখন ফুটবল মাঠে গিয়ে জনসাধারণের সামনে বুক ফুলিয়ে ওয়াক ওভারটা নিয়ে আসবেন। দুজনেই তড়িঘড়ি রওনা হয়ে পড়লেন আসরে। অম্বিকা জানেন শের সিং এর কলেরা, শের সিং জানেন অম্বিকার টাইফয়েড। দুজনেই তাই নিশ্চিন্ত। ফুটবল মাঠ ভিড়ে ভিড়াক্কার। দুদিক থেকে দুজনকে ঢুকতে দেখে লোকেরা হৈ হৈ করে উঠল। অম্বিকা ভাবলেন তাকে দেখেই লোকে হইচই করছে। শের সিং ভাবলেন তাকে দেখে। হুঙ্কার দিয়ে দুজনেই লাফিয়ে পড়লেন দঙ্গলে। তারপর দুজনে নির্বাক হয়ে চেয়ে রইলেন পরস্পরের দিকে। কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। অম্বিকাচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা হাত শের সিং এর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই দেখো তো নারীটা, জ্বর মনে হয় 101 ছাড়িয়ে গেল। শের সিং নারী ধরে বললেন, হ্যাঁ, 2 কম না, এবার আমার পেটটা একটু টিপে দেখো তো, বড় ব্যথা। অম্বিকা শের সিং এর পেট টিপে দেখে বললেন, ও বাবা, কলেরার একেবারে মস্ত একটা ডেলা দেখছি যে। ব্যাপারটা বুঝতে জনসাধারণের একটু সময় লাগলো বটে। তারপর হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল সমস্ত মাঠ। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মজার গল্প কুস্তির প্যাঁচ আমার কণ্ঠে। পাঠ কেমন লাগলো জানানোর জন্য খোলাই রয়েছে আমাদের মন্তব্যের বাক্স। আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ারের অনুরোধও থাকলো একই সঙ্গে। চ্যানেলের নিয়মিত আপডেট পেতে হলে করে নিন সাবস্ক্রাইব। গল্পে আড্ডায় রৌহিনের পরের পর্ব নিয়ে চলে আসবো যথাসময়ই এবং খুব শিগগিরই। দেখা হবে, শোনা হবে। ততদিন ভালো থাকুন সবাই, পড়ায় শোনায় চেতনায় ভাবনায় থাকুন। আজ তাহলে আসি।